তৃণমূলটা কি তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে? An army fights on its moral. দুর্নীতি ইস্যু নিশ্চয়ই ছিল। যে দুর্নীতিটা মানুষকে বেশি এফেক্ট করেছে সেটা হচ্ছে তলা স্তরে তোলাবাজ দুর্নীতি। অটো মোডে চলে গিয়েছিল, এই ওরা বলে দিচ্ছে, বোতাম টিপে দিচ্ছে, সেই মতো চলছে পার্টি। সিপিএম অ্যাটলিস্ট ডিম ছুটতো না, বিজেপির অসভ্যরা ডিম ছড়ে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির তরফে বলা হচ্ছে 40 জন এমএলএ বিজেপিতে চলে যাবে। কংগ্রেস বলছে আমাদের দরজা খোলা, দরজা এবং জানলা সবই খোলা আছে, যারা আসতে চায় চলে আসতে পারে। অভিষেকও তাই বলতো যে এটা পিসির পার্টি, আমরা চালাবো। মমতা ব্যানার্জি উনি এই প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন, আর অভিষেক ডিসিশন নিচ্ছে আইপ্যাকের পরামর্শে। 60-এর দশক থেকে রাজনীতি করছে, আমার কেন আইপ্যাকের থেকে বুদ্ধি নিতে হবে? অভিষেক কাকে বলতে দিচ্ছে, কি করছে, এ নিয়ে আপত্তি থাকলেও চুপচাপ থেকেছে। কিন্তু তাও আপনি তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবেই নিজেকে কি করবো, বিজেপিতে যাবো? অভিষেককে নেতা হিসেবে মানেননি তাহলে? অভিষেক যদি নেতাই হলো লোকসভার দলের, তাহলে রোজ আসতে হবে। গঙ্গা, সিন্ধু, নর্মদা, কাবেরী, যমুনা ওই বহিয়া চলেছে আগের মতন। কইরে আগের মানুষ কই। আমাদের সঙ্গে রয়েছেন সৌগত রায়, তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা এবং দশকের পর দশক বাংলার রাজনীতি দেখেছেন, রাজনীতির পরিবর্তন দেখেছেন। তবে এখন যা পরিস্থিতি, তৃণমূল কংগ্রেসে রয়েছেন সৌগতবাবু, এবং এখন বারে বারে বিভিন্ন জায়গা থেকে এই মন্তব্যই ছুটে আসছে যে তৃণমূলটা হয়তো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এই নিয়ে কথা বলবো সৌগতদার সঙ্গে। সৌগতদা নমস্কার, আপনাকে স্বাগত বিমানে। এই যে প্রশ্ন উঠছে যে তৃণমূলটা কি তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে? না না, আমার মনে হয় না। তৃণমূল কংগ্রেসের অনেক দুর্বলতা ছিল, সেজন্য হয়তো ইলেকশনে হেরে গেছে। কিন্তু তৃণমূলের একটা বড় গণভিত্তি আছে। 2,62,00,000 ভোট পেয়েছে, বিজেপি পেয়েছে মাত্র 2,92,00,000। তবে আমি তো অনেক দিন থেকে রাজনীতি দেখছি, যখনই নির্বাচনে একটা দলের সেটব্যাক হয়, পরাজয় হয়, তখনই যারা দুর্বল লোক, যাদের মনের এবং কোমরের জোর নেই, তারা সরে পড়ার চেষ্টা করে। এবং সরে পড়ার আগে তারা কিছুদিন পার্টির বিরুদ্ধে বলে, তারপর সরে যায়। আমার নিজেরও অনেক অভিযোগ ছিল দলের ব্যাপারে, আমি সব ব্যাপারে সহমত ছিলাম না। কিন্তু আমার মনে হচ্ছে এখন যখন পার্টির খারাপ সময়, সেই সময় পার্টির বিরুদ্ধে কিছু করা উচিত নয়। পরে একটু পরিস্থিতি স্বাভাবিক হলে তখন এসব বলা যাবে। এখন বিজেপি যা করছে তার বিরুদ্ধেই বলা দরকার, এবং আমি বলছিও। তৃণমূল ভেঙে পড়বে না। তৃণমূলের কী হয়, লোকে বলে যে অ্যান আর্মি ফাইটস অন ইটস মোরাল। মনোবলের ওপর একটা সেনাবাহিনী লড়ে। তৃণমূলের মনোবল এখন একটু নিচে। দল হেরে গিয়েছে 15 বছর ক্ষমতায় থাকার পর। মমতা ব্যানার্জি নিজে হেরে গিয়েছেন, তাতে অনেক কর্মী মনোবল হারিয়েছেন বা মনোবল ধাক্কা খেয়েছে। এর থেকে বেরিয়ে আসবে। আর যারা আপনি দেখবেন যে যারা আপনি বলছেন যে ছেড়ে দিচ্ছে, কেউ ইম্পর্টেন্ট কেউ ছাড়েনি এখনো। 2-1 একটু বেসুরো হচ্ছেন। আর তলা স্তরে, কাউন্সিলর স্তরে, জেলায় মফস্বলে কিছু লোক ছাড়ছে। তাদের উপর খুব চাপ দিচ্ছে বিজেপি। তাদের নিজেদের হয়তো দোষ ত্রুটি ছিল। তাই লার্জ স্কেল ডিফেকশন এটা সংবাদ মাধ্যমের সৃষ্টি, সেরকম হচ্ছে না। আপনি এখন বলছেন যে তৃণমূলের খারাপ সময়। তৃণমূলের খারাপ সময় আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, যে 2006 সালে যখন অনেক বেশি খারাপ ছিল। হ্যাঁ, আপনি যদি বনগাঁ থেকে জিতে না আসতেন বাই ইলেকশনে, তাহলে তৃণমূল কংগ্রেসের ওই বিরোধী দলের মর্যাদাটাও সাংবিধানিকভাবে আপনারা পেতেন না। তাহলে সেই পরিস্থিতিও তো আপনারা মোকাবিলা করেছেন। করেছে, তার 5 বছরের মধ্যে আমরা ক্ষমতায় চলে এসেছি। সুতরাং খারাপ সময় আমি বলছি, এখন এই প্রচার চারদিকে হই হই ছেড়ে যাচ্ছে সকলে। এর মধ্যে 2006 রাজনৈতিক অবস্থানের চেয়ে দুর্বল ছিল, কিন্তু মনোবলের দিক থেকে ঠিক ছিল। তখনও মমতা ব্যানার্জি এমপি ছিলেন।
আর তারপর সিঙ্গুর আর নন্দীগ্রাম হওয়ার পর তো তিনি পুরোই ঘুরে দাঁড়ালেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2006 সালে মানে 2004 সালের নির্বাচনে একা একজন সাংসদ নির্বাচিত, প্রথম পার্টি তৈরি করে 8 জন সাংসদ, সেখান থেকে কমে বিধানসভায় ভরাডুবি। এই যে ঘুরে দাঁড়ানোটা কিভাবে হলো? মমতা ব্যানার্জি খুব ভালো ইস্যু বেছে নিয়েছিলেন, সিঙ্গুর, যেখানে কৃষকের জমির ওপর অধিকার, এই নিয়ে উনি লাগাতার নিরন্তর লড়াই করেছেন, সেখানকার লোকাল লোকেদের ইনভলভ করেছেন। সিঙ্গুরই ঘুরে দাঁড়ানো, এবং সিঙ্গুরের সাথে সাথে সারা বাংলায় তো বেশিরভাগই কৃষক, তারা দেখলো যে তাদের জমি রক্ষার লড়াইটা তৃণমূলই করছে। তারপর নন্দীগ্রাম আরও বেশি বড় হলো, 14 জন পুলিশের গুলিতে মারা গেল, তাতে তৃণমূলের ঘুরে দাঁড়ানো নিশ্চিত হয়ে গেল। 2007-এর পর আর তৃণমূলকে পিছনে তাকাতে হয়নি। কিন্তু সিঙ্গুর নিয়ে তো আজও সমালোচিত হতে হয় তৃণমূল কংগ্রেসকে, যেভাবে আন্দোলন হয়েছে। সেই ব্যাপারটা নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু তৃণমূলকে যে সিঙ্গুর ডিভিডেন্ড দিয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। শিল্পের জন্য জমি দেওয়া উচিত কি না, দিলে কতটা দেওয়া উচিত, এইসব আলোচনার বিষয়। আর সিঙ্গুর হলেই যে বাংলা শিল্পোন্নত হতো এটাও নয়। আপনি দেখবেন যে কারখানা ও এখান থেকে সরিয়ে গুজরাটে করেছিল, সেটাও তো বন্ধ হয়ে গেছে। ন্যানো গাড়ি তো আর চলছে না। সুতরাং এগুলো কোনো ইনস্ট্যান্ট সলিউশন করা যায় না, তবে ইস্যু ভিত্তিক সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু এবারে হারের পর্যালোচনা হয়েছে, কেন হার হলো? বিভিন্ন স্তরে মমতা ব্যানার্জি আলোচনা করছেন, আমি কোনো আলোচনায় ছিলাম না। একটাই মিটিং উনি এমপিদের ডেকেছিলেন, আমি গিয়েছিলাম, খুব বেশিক্ষণের নয়। আর কোথায় কি কতটা আলোচনা হয়েছে আমি জানি না, তাই বলতেও পারবো না। আপনি বেসুরোদের কথা বলছেন, সুখেন্দু শেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার। সুখেন্দু শেখর রায় প্রথমে দেখুন ভালো লোক, জীবনে কোনোদিন নির্বাচনে জেতেননি। কিন্তু এই যে এরা যে অভিযোগ করে যে পার্টিতে কোনো আলোচনা হয় না, পর্যালোচনা হয় না, শুধুমাত্র নির্দেশ আসে, একতরফা নির্দেশ, যে মিটিং বলে যেখানে আলোচনার জায়গা, সেই আলোচনার জায়গাটা নেই, নেতৃত্বের তরফ থেকে শুধু নির্দেশ আসে। আংশিকভাবে সত্যি, তবে বললাম যে আংশিকভাবে সত্যি, আলোচনা হওয়া উচিত। কিন্তু সেই বক্তব্য কখনো যখন দেখছেন, যে আপনি বলছেন যে এখনও হয়তো আপনি সেই মিটিংগুলোয় নেই যেখানে আলোচনা হচ্ছে কি হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করছে, আমি জানি না। কিন্তু সার্বিকভাবে দুর্নীতি একটা বড় বিষয়, ইস্যু ছিল এই নির্বাচনে, সেটা কি কোথাও আপনাদেরকে? না, কিন্তু আপনি দেখুন দুর্নীতি ইস্যু নিশ্চয়ই ছিল। এই যে বিজেপি যাকে নিয়ে চোর চোর বলছে, একটাই বড় দুর্নীতি চোখের সামনে এসছে, সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ যে দুর্নীতি। 60 কোটি না কত টাকা একজনের বাড়িতে পাওয়া গিয়েছিল। তাছাড়া যে দুর্নীতির কথা বিজেপি বলছে, একজন মানে তিনি তৃণমূলের মন্ত্রী নেতা এবং সেই সময় মন্ত্রী ছিলেন, তার বাড়িতে তো তার বান্ধবীর বাড়িতে। সুতরাং অন্য যেগুলো বলছে ওরা কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, অমুক তমুক, কোনোটাকে প্রমাণ হয়েছে? বিজেপি তো কেন্দ্রের সরকার ছিল, তারা কিছু প্রমাণ করতে পেরেছে? যে দুর্নীতিটা মানুষকে বেশি এফেক্ট করেছে সেটা হচ্ছে তলা স্তরে তোলাবাজ দুর্নীতি। এই যে বাদুড়িয়ার একজনের বাড়িতে কোটি টাকা পাওয়া গেছে, এইগুলো মানুষের পক্ষে আরও বিরক্তিকর। এবং এলাকায় তোলাবাজি, কেউ বাড়ি করতে গেলে কাউন্সিলর বা পাড়ার মস্তানরা টাকা চায়, এইগুলো মানুষকে খুব ইরিটেট করে। এগুলি তো অনেক দিন ধরেই চলছিল, অনেক রকম অভিযোগও উঠেছে, সেখানে তখন কোনো হয়নি তো দেখাই যাচ্ছে। উচিত ছিল, সেই না করার মূল্য দিতে হচ্ছে আজকে পার্টিকে। এখান থেকে ঘুরে দাঁড়ানোর উপায় নামতেই হবে রাস্তা, এইভাবেই ঘুরে দাঁড়ায় পার্টি। মার খেয়ে আবার রাস্তায় নামতে হবে, কনফ্রন্টেশনে যেতে হবে, তারপর পরিবর্তন হবে। রাস্তায় নামবেন কি করে? আপনার উপর অ্যাটাক করা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে রাস্তায় মানে কার্যত মারধর করা হয়েছে। হ্যাঁ, প্রায়। বিজেপি তো এটাই চায় না যে আমরা ঘুরে দাঁড়াই, রাস্তায় নামি। ওরা তাই নিজেরা বলছে আমরা সাধু। শ্রমিক ভট্টাচার্য তো কাব্যিক ভাষায়
শক্তি চট্টোপাধ্যায় বলছেন, মানুষ বড় কাঁদছে, তুমি তাহার পাশে দাঁড়াও। কিন্তু সবচেয়ে বেশি উস্কানি ওরাই দিয়ে দিচ্ছে। ওরা বলছে যে এই তোরা যা, হামলা করবি, পার্টির পতাকাগুলো রাখবি না, আর যারা লোকাল আনমার্কড লুম্পেন আছে তাদেরকে নামিয়ে দাও। বিজেপি কি করতে চাইছে সেটা আমার ওপর হামলায় বোঝা গেল, অভিষেকের ওপর হামলায় আরও বেশি বোঝা গেল। এ তো নিন্দা করার ভাষা নেই, কিন্তু এটা অতিক্রম করেই আমাদের লড়তে হবে। আমরা তো সিপিএমের বিরুদ্ধে লড়েছি কত। আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন, একটু যদি ইতিহাসের দিকে যাই, এই যে নেতাদের উপর, সর্বোচ্চ নেতৃত্বের উপর হামলা করে দেওয়া, শারীরিকভাবে আক্রমণ করা, এই ইতিহাস তো বাংলায় রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার সবচেয়ে বড় ভুক্তভোগী। সেটা হাজরায় হোক বা 93 21শে জুলাই হোক, না ফেস করেছেন। 1990 সালে হাজরা মোড়ে মমতার উপর সিপিএমের লোকরা আক্রমণ করেছিল। ওর মাথায় আঘাত লেগেছিল, উনি প্রায় মৃত্যুমুখে পতিত হয়েছিলেন। তারপর উনি আবার কিছুদিন থেকে আবার নামেন। 93-এর 21শে জুলাই, যেদিন কলকাতার রাস্তায় গুলি চালনায় 13 জন মারা গিয়েছিলেন, সেখানেও মমতার আঘাত লেগেছিল। উনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, 2 মাস ছিলেন, তারপর ঘুরে দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জি উনি এই প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন, তাতে হয়ে গিয়েছিলেন। তারপর 2006 পর্যন্ত এত মার খেয়েও তো 2006 পর্যন্ত লড়াই করতে হয়েছে। এর মাঝে মাঝে বড় বড় ঘটনা ঘটেছে। সুচপুরে বীরভূমের 11 জনকে তৃণমূলের লোককে মেরেছিল। তারপর কেশপুর গড়বেতায় খুব মারামারি হয়েছিল। এ তো একটানা চলেছে। তারপর 21 শতাব্দীতে নেতাইতে যেটা হয়েছিল, 9 জন লোক মারা গিয়েছে। এই প্রতিটা ঘটনাই মমতা স্পটে গিয়েছে এবং সেটা ফেস করেছে। তৃণমূলের লোকরা এর বিরুদ্ধে আন্দোলন করেছে। বিজেপি তো কোনো সেই অর্থে সংগ্রাম কোথায় করেছে? সিঙ্গুর, নন্দীগ্রামের মতো লড়াই বিজেপি কোথায় দিয়েছে? ওরা দিল্লির টাকা নিয়ে, দিল্লির নেতাদের আনিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে, এসআইআরে ভোটার কমিয়ে দিয়ে ওরা ইলেকশন জিতেছে। ওরা তো কোনো সংগ্রামের মধ্যে দিয়ে আসেনি। এখনও আমি বলছি বিজেপির কেডার নেই। এলাকায় এলাকায় বিজেপি সক্রিয় কেডার এখনই কিছু বেনজল ঢুকছে, লাফাঙ্গারা ঢুকছে, তাতে হচ্ছে। নইলে বিজেপির কেডার নেই। ওরা একটা ওভারঅল হাওয়ার উপর জিতে গিয়েছে। সুতরাং ওদের লড়া কষ্টকর না, ওরা সেটা জানে যে ওদের কেডার নেই, সেই জন্যই ওরা লেলিয়ে দিচ্ছে ওদের তলাস্তরের কর্মীদের। কিন্তু শুভেন্দু অধিকারী বারবার দাবি করে যাচ্ছেন যে শুভেন্দু অধিকারী না থাকলে নন্দীগ্রাম হতো না এবং নন্দীগ্রামের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা নেই। সেটা একদম বাজে কথা। মমতা না থাকলে আন্দোলনটা কোনো ফেস পেত না। শুভেন্দু ছিল নন্দীগ্রামে, কিন্তু প্রথম যখন লড়াই হয় শুভেন্দু সেখানেও তো ছিল না। আমার মনে আছে 7ই জানুয়ারি 2007 3 জন তৃণমূলের লোক মারা গিয়েছিল। আমি গিয়েছিলাম সেই সময়, তখনও শুভেন্দু আসেনি পিকচারে। শুভেন্দু পিকচারে এলো 14ই মার্চে, আসল গুলি চললো সেই সময় ছিল। তারপর যেদিন গুলি চললো তার পরের দিন তো সিপিএমের বাধা সত্ত্বেও মমতা ওখানে পৌঁছেছিলেন। তবে সিপিএম অ্যাটলিস্ট ডিম ছুটতো না, বিজেপির অসভ্যরা ডিম ছোড়ে। সিপিএম গালাগাল দিত, মারার চেষ্টা করতো ইত্যাদি, কিন্তু মমতাকে বাধা দিয়েছিল সারা রাত। তাও মমতা পরের দিন পৌঁছেছিলেন। তখনও শুভেন্দু ফিগার হয়নি। কিন্তু শুভেন্দু তো তার আগে একবার হেরে গিয়েছিল পার্লামেন্ট, ওই নন্দীগ্রামের এলাকা থেকেই। শুভেন্দু ওই যে 2007-এর গুলি চালনার পর থেকে নন্দীগ্রামে সূর্যোদয়, মানে সিপিএম আবার দখল করলো, আবার রেজিস্ট হলো, সেই ফেজটা শুভেন্দু বড় ভূমিকা নিয়েছিল। বাবা শিশির অধিকারীও বড় ভূমিকা নিয়েছিল। ওরা তো এই যে মমতা কিছু করেনি এইসব শুভেন্দু বলছে, মিথ্যাচার একেবারে। মমতা করেছিল। হয় এবার নয় নেভার, 2001 সাল, সেখান থেকে আবার জিতবে বাংলা। এই যে 30 বছর প্রায় যে সময়টা, 25 বছরের যে সময়টা, এই সময়ের মধ্যে কী ধরনের বদল দেখলেন পার্টিতে?
পার্টিতে বদল একই তো, মমতাই তো লিডার আছে, সেই বদল আসেনি। অভিষেক উঠে এসছে গত কয়েক বছর, 2021 পর থেকে অভিষেক উঠে এসছে। অভিষেক কিছু কিছু প্রোগ্রাম করেছে, ওই যে জনগণের নবজোয়ার, জিতবো আমি জিতবো তুমি, এইটা করে একটা বাংলায় ট্যুর দিয়েছিল। এবার ইলেকশনেও অভিষেক অনেক প্রচার করেছে, সুতরাং এইটাই নতুন। আর অভিষেক ডিসিশন নিচ্ছে আইপ্যাকের পরামর্শে, এইটাও নতুন। আগে আইপ্যাক ছিল, প্রশান্ত কিশোর একটা পলিটিক্যাল লোক ছিল। আইপ্যাকের এখন যে লোকগুলো, এগুলো তো নন পলিটিক্যাল, এরা জাস্ট এক্সিকিউটিভ। প্রতীক জৈন ফৈনদের কী রাজনৈতিক এক্সপিরিয়েন্স বা কী উপলব্ধি, তার জন্য ডুবেছে। ওরা কিছু ভালো, আইপ্যাকের বিশেষত ওরা কিছু ভালো ছেলে মেয়েকে সংগ্রহ করেছিল যারা লেখাপড়ায় ভালো ইত্যাদি, একটা পাবলিক সার্ভিসে একটা কেরিয়ার করতে চেয়েছিল। কিন্তু এবার তো আমি দেখলাম চোখের সামনে আইপ্যাকের স্ট্রাকচারটাই ভেঙে পড়ে গেল। কিভাবে দলকে পরিচালনা করতো আইপ্যাক? আমি জানি না, আমার সাথে আইপ্যাকের কোনো ইন্টারাকশন কখনো হয়নি, আর আমি করতেও চাই না। আমরা পলিটিক্যাল লোক, সেই 60-এর দশক থেকে রাজনীতি করছি, আমার কেন আইপ্যাকের থেকে বুদ্ধি নিতে হবে? তা আপনি এই যে কর্পোরেট, অনেকেই অভিযোগ করছেন, দলের প্রচুর নেতারা অভিযোগ করছেন যে এই যে কর্পোরেট স্ট্রাকচারে দলকে নিয়ে চলে যাওয়া হলো, এবং বারবার অভিযোগ করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে কর্মীদের থেকে দূরত্ব তৈরি হয়ে গেছে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলা যায় না। ঠিকই তো, এখন অভিষেকের জামা ছিঁড়ে দিচ্ছে, ইট মারছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, রুখে আমরা দাঁড়াবো। এইটা যখন পার্টিতে যখন এই প্রসেসটা চলছে, যখন আপনারা নেতাদের সঙ্গে কথা বলতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো অ্যাড্রেস করতে পারছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পুরো পার্টির কন্ট্রোল, তো সেই সময়গুলোয় তখন আপনাদের কি উপলব্ধি হয়েছে এবং কিভাবে সেগুলোকে অ্যাড্রেস করার কোনোভাবে চেষ্টা করেছেন কি না? করিনি তার কারণ ধরে নিতে হচ্ছে ওদের হাতেই পার্টি। অভিষেকও তাই বলতো যে এটা পিসির পার্টি, আমরা চালাবো। আমরাও তাই বলিনি, কী দরকার বাবা। মানুষ সফট অপশানটা নেয়, সফট অপশান ছিল কিছু আপত্তি না করা। আমি এমপি হয়েছি, এই থাকেই আর কি। অভিষেক কাকে বলতে দিচ্ছে, কি করছে, এ নিয়ে আপত্তি থাকলেও চুপচাপ থেকেছে। আপনি 60-এর দশক থেকে রাজনীতি করছেন, প্রায় 60 বছর, 6 দশক, নিশ্চয়ই অনেকটা সময়। তো আপনার যা রাজনৈতিক বয়স, রাজনীতি করার যা বয়স, তার অর্ধেক বয়সের কেউ যদি এসে আপনাকে নির্দেশ দিচ্ছে, আমায় কেউ নির্দেশ দেয়নি, খারাপ লেগেছে, এই আর কি। নেতা, আপনি নেতা মানতে পেরেছেন? মানার দরকার ছিল না, আমি কোনো মানতুম না। মমতা ব্যানার্জি লিডার, তার কারণ এই যে আমি যে ঘুরে দাঁড়াবার ব্যাপারটা বললুম 2006 খারাপ ফলের পর, সেটা একা মমতা লিড করেছে। তখন তো অভিষেক পিকচারে ছিল না। অভিষেককে নেতা হিসেবে মানেননি তাহলে? না মানার কোনো ব্যাপার নেই, মানারও কোনো ব্যাপার নেই। আমার তো রোজ বক্তৃতা দিতে হতো না আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলে, সো আমি মুক্ত ছিলাম। পার্লামেন্টের নেতা তো অভিষেক, সে হয়েছে, কিন্তু আসে না। পার্লামেন্টে নেতা হতে গেলে রাহুল গান্ধীর মতো লোক, যার মনই নেই রাজনীতিতে, সেও রোজ ঘন্টা। অভিষেক যদি নেতাই হলো লোকসভার দলের, তাহলে রোজ আসতে হবে, সপ্তাহে 5 দিনের মধ্যে 3 দিন তো আসতে হবে, আলোচনা করে একটা স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। সেসব করা হয়নি, হয় না। কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনারা থেকে সেটা উপলব্ধি করেছিলেন যেটা হতো। মমতা যখন, বিশেষ করে 2009 মমতা রেলমন্ত্রী হতো, তখন মমতা রোজ ওর ঘরে, পার্লামেন্টে যে চেম্বার ছিল বা সেন্ট্রাল হলে আলোচনা করত, সেটা বন্ধ হয়ে গেল। তাহলে কি পার্টি একটা অটোক্রেটিক মোডে চলে গেছিল? অটোক্রেটিক মোডে নয়, অটো মোডে চলে গিয়েছিল। এই ওরা বলে দিচ্ছে, বোতাম টিপে দিচ্ছে, সেই মতো চলছে পার্টি। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন জানিয়েছেন? কেন জিজ্ঞেস কর, গায়ে পড়ে উপদেশ দিতে নেই।
আর কোনো রাজাই চায় না জ্ঞান শুনতে, চায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজা বলছেন? রাজা মানে তৃণমূলের রাজাই তো ছিলেন তিনি, আছেন এখনো, ওর বিকল্প কেউ নেই। আপনি লোকসভায় দীর্ঘদিন ধরে রয়েছেন, পার্লামেন্টারি পলিটিক্সে রয়েছেন, আগেও একবার মানে তৃণমূলের আগে আপনি কংগ্রেস থেকেও একবার সাংসদ হয়েছিলেন। সেই সময় যে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন তাদের যে আচরণ বা বিরোধী দলের সঙ্গে যে সৌজন্য, আপনি একবার বোধহয় গল্প আমায় বলছিলেন যে রাজ্যসভার চেয়ারম্যান নিচে নেমে এসে নেহেরুকে 4 আনা পয়সা ফেরত দিচ্ছে যে আগের দিন ফ্লাওয়ার শোতে গেছিল বলে। তা আমি যেটা দেখেছি ফরচুনেটলি অল্প সময়ের জন্য হলো 77-এ, তখন সব বড় বড় নেতারা ছিল যারা স্বাধীনতা সংগ্রামের অংশ। মোরারজি, চরণ সিং, জগজীবন রাম, চন্দ্রশেখর, মধু দণ্ডবতে, এরা স্বাধীনতা সংগ্রামের অংশ ছিলেন। আবার কংগ্রেসের দিকেও ওয়াইবি চাবান থেকে শুরু করে সি সুব্রমণিয়াম, এসব ফ্রিডম ফাইটার। সেরকম তাদের ওই ঘনিষ্ঠভাবে দেখেছি। পরে তো সেটা রইল না। 80-র দশকের পর থেকেই এই বড় নেতারা আস্তে আস্তে মারা গেলেন, অসুস্থ হয়ে গেলেন, না থাকলেন না, তার ফলে সমস্যা হলো। কীরকম পরিবেশ ছিল সেই সময়? খুবই ভালো। 77-এ আমি যখন গেলাম তখন তো কংগ্রেস হেরে গিয়েছে, ইন্দিরা গান্ধী হেরে গিয়েছেন। এবং প্রথম বক্তৃতা আমার মনে আছে সি সুব্রমণিয়ামের, অসম ভারতরত্ন, বক্তৃতা দিয়ে বললেন যে হ্যাঁ আমরা হেরেছি, কিন্তু দেশের দু অংশে দুরকম ফল হয়েছে। উত্তর ভারতে তোমরা জিতেছ, দক্ষিণ ভারতে আমরা জিতেছি, এখন একসাথে দেশটা করা যাক। তারপরে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থায় কিছু সংবিধান সংশোধন করেছিলেন, সেটাকে আবার পুরনো অবস্থায় নিয়ে আসার চেষ্টা হলো। একসাথে আলোচনা করে হয়েছিল, তার কারণ ওদের রাজ্যসভায় 2/3 ছিল না। তো এই পরিবেশ ছিল তখন। সেই জনতা দলটা আনফর্চুনেটলি টিকলো না, কিন্তু ওরা একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছিল। সেটা তারপরে আর রইল না। ইন্দিরা গান্ধীর হাতে পুরো ক্ষমতা চলে এলো, আস্তে আস্তে পরিবেশ নষ্ট হয়ে গেল। কিন্তু যখন একটা পার্টির একজনই সর্বময় কর্তা থাকেন বা কর্ত্রী থাকেন, তিনিই প্রধানমন্ত্রী হচ্ছেন বা তিনিই একটা স্টেট নিচ্ছেন, তিনিই সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন, তখন তো এটা একটা কাইন্ড অফ অটোক্রেসি হওয়া উচিত নয়। কংগ্রেসের পুরোনো দিন, নেহেরুর সময়, ওরা সব বলতো কংগ্রেস ওয়ার্কিং কমিটি, পার্লামেন্টারি বোর্ড, এগুলো ফাংশন করত। নেহেরু ঠিকই সর্বাত্মক নেতা ছিলেন, কিন্তু সব সিদ্ধান্তই ওর ওয়ার্কিং কমিটিকে ছুঁয়ে করতে হতো, বিভিন্ন স্টেটের চিফ মিনিস্টারকে ছুঁয়ে করতে হতো। সেইগুলো আস্তে আস্তে ইন্দিরা গান্ধীর সময় নষ্ট হয়ে গেল। আপনার পার্টিতেও কি সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে বা হয়েছিল? একাই তো মমতা নেত্রী, সেই পার্টিকে জিতিয়েছে, তাকে, সেই পার্টির মুখ তাকে দেখিয়েই ভোট পাওয়া যায়। কিন্তু আলোচনা, স্ট্রাকচার, ওয়ার্কিং কমিটি, অমুক তমুক এইসব ছিল না। তো এতে তো পার্টির মধ্যেও গণতন্ত্র থাকে না। থাকে নাই তো, আমি কি বলছি এতক্ষণ ধরে। কিন্তু তাও আপনি তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবেই নিজেকে। কী করবো, বিজেপিতে যাব? বিজেপিকে আমি সাম্প্রদায়িক দল বলে মনে করি। ওরা হচ্ছে অ্যান্টিডাই লিখবেন, ওরা ওই পুরোনো আমলের যে সনাতনী হিন্দু, শুভেন্দু বলে দেখেন না, এইসব কথা কোনো আধুনিক পৃথিবীতে চলে? গোমাতা সেবা করো, সনাতনী হিন্দু হও, এই আমার সহ্য হবে না। বামপন্থী হলে হতো, বামপন্থীদের মধ্যে একটা আদর্শবাদ আছে, আদর্শও আছে, যদিও মার্কস লেনিন এখন তো ডিসকার্টেড হয়ে গিয়েছে। কিন্তু ওদের দলে আমি গেলাম না সেই কলেজের সময় থেকেই। ওদের আবার পার্টি ইজ অল, ওদের দলের মধ্যে ডেমোক্রেসি আছে। ওদের ওই যে গণতন্ত্র বিরোধী একটা মনোভাব, সেইটা আমার কাছে অ্যাকসেপ্টেবল। আমি ফ্রি সোসাইটিতে বিশ্বাস করি।
ফ্রি পলিটিক্সেও বিশ্বাস করি, তাই যেখানে যতটা পারি অ্যাডজাস্ট করে, এখন তো বয়সী হয়ে গেল। আপনি ছাত্রাবস্থা থেকে রাজনীতি করছেন, আপনি অধ্যাপক ছিলেন, তো ছাত্র রাজনীতিকে আপনি কাছ থেকে দেখেছেন। এখন যারা রাজনীতিতে আসছে, মানে আমি কথা বলছিলাম কারোর সাথে, আমি কংগ্রেসেও দেখেছি যে একের পর এক নেতারা মিনিমাম মাস্টার্স করা, এলএলবি করা, হ্যাঁ, পিএইচডি তো ছিলই, এবং আইআইটিয়ানও, মানে শেষ পর্যন্ত বেশ কয়েকজন আইআইটিয়ানও ছিলেন। তো এখন আস্তে আস্তে যে জায়গায় দাঁড়িয়েছে ছাত্র রাজনীতির মান, বা রাজনীতিতে যারা আসছেন, ছাত্র রাজনীতিতে একটা বড় ভুল হয়েছে যে আমরা এই স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশনগুলো করলুম না। ওটাই তো ক্যাচমেন্ট এরিয়া। নতুন ছেলে পেতে হলে ছাত্র ইউনিয়নগুলো চালু রাখতে হবে। একটা কোথায় ইউনিয়ন করতে গিয়ে মেটিয়াবুরু যে একটা পুলিশ মারা গেল, তারপর থেকে সব রাজনীতি বন্ধ। আর তার ফলে ভালো ছেলেরা এলো না। ইউনিভার্সিটিতে আমরা দেখেছি একসাথে, বিমান বোস অনেকটা সিনিয়র, কিন্তু প্রিয়দাস মুন্সী ছিলেন, সুব্রত মুখার্জি ছিলেন, ওদের ভালো ভালো নেতা ছিলেন। নকশালদের অসীম চ্যাটার্জি ছিলেন, শৈবাল মিত্র ছিলেন। সিপিআই এর আমাদের আগে গুরুদাস দাশগুপ্ত, পল্টু দাশগুপ্তরা ছিলেন। কোথায় সেরকম নেতা? আমি খুব অবাক হতাম, অনেকে এটা নিয়ে আলোচনাও করছিলেন। আমি কাউকে অসম্মান না করেই বলছি যে পার্লামেন্টে আপনার সঙ্গে আপনি বসে আছেন, সুগত বসুরা বসে আছেন, আর সেখানে আপনাদের সঙ্গে মমতাবালা ঠাকুরও বসে আছেন। এই যে রাজনীতি করার বাধ্যবাধকতা, যেখানে শিক্ষাকে একেবারে জলাঞ্জলি দিয়ে কার কী কোয়ালিফিকেশান আছে সেটা জানার কোনো প্রয়োজন নেই, বা আমরা দেখেছি রাবড়ি দেবীর কথা বারে বারে আসে যে ইভেন এখন যে বিহারের মুখ্যমন্ত্রী রয়েছেন তার কোয়ালিফিকেশান নিয়ে প্রশ্ন ওঠে। রাজনীতিতে শিক্ষিত মানুষের আসাটা কত প্রয়োজন, আর যারা একেবারে অশিক্ষিত, মানে শিক্ষিত মানুষদের তো দম থাকে না। রাজনীতি আপনি কোয়ালিফিকেশন বলেন, মোদির কী কোয়ালিফিকেশন এখনও কেউ জানে না। যে মোদি বলে যে হি ইজ এমএ ইন হোল পলিটিক্যাল সায়েন্স, কিন্তু কি অ্যাকচুয়ালি পাস করেছে কেউ জানে না। ছেড়ে দিন, রাজনীতিতে এখন অন্যরকম আসছে। যারা বড় বড় নেতা ছিলেন, জমিদার ছিলেন, তাদের ছেলেরা আসছে, সব বিদেশে শিক্ষা নিয়েছে, তাদের আবার গ্রাউন্ডের কোনো ফিলিং নেই। তার তলার থেকে রাজনীতি করে আসছেন না। আপনি দেখবেন যে দল বেঁধে নেতাদের ছেলেরা রাজনীতিতে এসছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কি আগে রাজনীতি করেছে? জিতিন প্রসাদ কি আগে রাজনীতি করেছে? আর মোদির মিনিস্ট্রি তো ভর্তি সব আইএএস আইএফএস আগে ছিল, তারা চলে এসছে। এদের নিয়ে আসা ভালো, এরা এফিশিয়েন্ট, কিন্তু এদের তো কোনো কমিটমেন্ট নেই, রাজনীতি তো করেনি। এই যে আমরা রাজনীতি করলে এই একটাকে পুলিশ ধরেছে, ছাড়াও একটা লোককে হাসপাতালে ভর্তি হতে হবে, ব্যবস্থা করো, নইলে কাউকে ধরে টরে চাকরি দিতে হবে, সেটা দেখো। এইসব না করলে তো হয় না। আর রাস্তায় নেমে মিছিল করতে হবে, তো না করলে রাজনীতি হবে কি করে? তো মানে যার শিক্ষা কম তার দম বেশি রাজনীতিতে? কিছুটা দুটোই হয়। শিক্ষা আছে, দমও আছে। এরকম স্বাধীনতা সংগ্রামে ছিল গান্ধীজি, বিলেত ফেরত ব্যারিস্টার, জওহরলাল নেহেরু বিলেত ফেরত ব্যারিস্টার, রাজাজি, কী সব লোক ছিল। আরে বাবা, জয়প্রকাশ নারায়ণ আমেরিকা থেকে ডিগ্রি করে এসেছিলেন, সেইরকম লোক কোথায়? এখনো ওই যে গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে, আগের মতন কইরে আগের মানুষ কই? এই প্রশ্নটা আজকে করা যেত। কংগ্রেসে একাধিক নেতা আছে, জয়রাম রমেশ আছে, হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী, ডক্টরেট, বা আইআইটিয়ান অরবিন্দ কেজরিওয়াল। হ্যাঁ, তারা তো দমের সঙ্গে ভালো ক্ষমতার সঙ্গে কাজ করছে, ভালো কেরিয়ার। জয়রাম রমেশও খুব ভালো, জীবনে ইলেকশন জেতেনি, রাজ্যসভায় থেকেই জ্ঞান দিয়ে গেছে। দুটোই করতে হবে, আপনার মাটিতেও জায়গা থাকতে হবে, লেখাপড়াও জানতে হবে। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বা অরবিন্দ কেজরিওয়াল, হিমন্ত বিশ্ব শর্মা কোনো রিলায়েবল পলিটিশিয়ান? ও তরুণ গগৈয়ের একদম রাইট হ্যান্ড ছিল। তরুণ গগৈ এই অভিষেকের মতো কেস, নিজের ছেলে গৌরবকে তুলতে চাইছিল। হেমন্ত দেখলো চান্স নেই, ও এদিক ওদিক করে বিজেপিতে চলে গেল। ও কি খুব রিলায়েবল পলিটিশিয়ান? আপনি পরিবারতন্ত্রের
উদাহরণ দিচ্ছেন। পরিবর্তন, হ্যাঁ। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতা হয়ে আসাটা তো পরিবারতন্ত্রই। হ্যাঁ, বলতে পারো না, আপনি কি বলছেন? আমি কিছু বলছি না, হয়েছে। কারণ আপনারা তো মানে রক্ত ঘাম দিয়েই পার্টিটাকে তৈরি করেছেন। মানে আমি বলছি যে 2006 আপনি যদি বাই ইলেকশনে না জিতলে পার্টির বিরোধী দলের সম্মানটাটুকু পেত না, সেইখান থেকে একজন এসে আপনাদের পরিচালনা করছে, কর্পোরেট সংস্থা তারা পার্টি চালাচ্ছে, তো সেখানে আপনার একটা তো বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। আমার বক্তব্য তো কেউ জিজ্ঞেস করেনি, বলবো কাকে? সংবাদ মাধ্যমের একটা ভূমিকা আছে না, সংবাদ মাধ্যম তাদের নিজস্ব এজেন্ডা থাকে। সেই জন্যে তুমি যে জন্যে করেছ, ইউটিউব চ্যানেল করেছ, সংবাদ মাধ্যমে তো নিজের এজেন্ডা থাকে, তারা সেইটা পুশ করে, কাউকে তুলছে কাউকে ফেলছে। আমি এর মধ্যে নেই। এখন কি হবে? আস্তে বিজেপি অলরেডি ভুল রাস্তায় যাচ্ছে এই রাজ্যে। এক তো এই যে মারপিট, অভিষেককে আক্রমণ করলো। 2 হচ্ছে ওরা জ্ঞান দিচ্ছে তলার লেভেলে কেডারদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, আর হকার তুলে দিচ্ছে, লোকের বাড়ি ভেঙে দিচ্ছে, একটা যেন অরাজকতা। এগুলোর বিরুদ্ধে লোকের রিয়াকশন। কিন্তু বিজেপি সরকার এসছে বলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যে পালিয়ে যাচ্ছে আবার বাংলাদেশে, 350 লোক এসছে, ওরা বলল বিরাট অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া। কত লোক এতে হোল্ডিং এতে গিয়েছে? 350-400 লোক। তো এটা বিরাট অনুপ্রবেশ? সংখ্যাটা তুমি দেখো ভালো করে, তার কোনো কিছু হয়নি। তো অ্যাপিসমেন্টেরও তো দোষী করা হচ্ছিল। এটা আমার জাস্টিফাইড মনে হয় না। মুসলমানদের অবস্থা তুমি দেখেছো? মুসলমান পাড়ায় গিয়েছো, মুসলমান বস্তিতে গিয়েছো, খুবই খারাপ। সাচার কমিটির রিপোর্ট পড়েছো? ও তো বলেছে যে পশ্চিমবাংলার মুসলমান, সাচার তো নিজে মুসলমান ছিলেন না, সবচেয়ে ডিপ্রাইভড লেখাপড়া এবং চাকরির ক্ষেত্রে। তা তাদের জন্য যদি কেউ কাজ করে সেটা খারাপ কি? 30% মুসলমান, তাদের উন্নতি না করে রাজ্যের উন্নতি হবে? শুভেন্দু যেমন বলতো আমি মুসলমানদের ভোট চাই না, একটা মুখ্যমন্ত্রী যদি এইসব কথা বলে তাহলে 30% তো বিশ্বাসের বাইরে রয়ে গেল। এভাবে চলবে? তুমি দেখবে পরিবর্তন হবে। আসল যে সমস্যা, এই যে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, আনএমপ্লয়মেন্ট, কি আনএমপ্লয়মেন্ট দূর করার স্টেপ নিয়েছে সেন্টার বা স্টেটের রাজনীতিতে? হয়নি কিছু। সুতরাং মেজর প্রবলেম করতে হবে। এরা বিজেপি এখন শুধু কতগুলো সিম্বলিক অ্যাকশন নিচ্ছে, একটা বাড়ি ভেঙে দিচ্ছে, 2 জায়গায় পুলিশ পাঠাচ্ছে, এইসব কিছু না। আমার শেষ প্রশ্ন, অনেকেই এখন রাজনৈতিক যারা বিশ্লেষকরা রয়েছেন আলোচনা করছেন অজয় মুখার্জির বাংলা কংগ্রেসে সম্পৃক্ত হয়ে যাওয়া, বা ইন্দিরা মূল কংগ্রেস সম্পৃক্ত হয়ে যাওয়া, বা এই গত 30 বছরের মধ্যে আমরা দেখেছি এনসিপি তৈরি হয়েছে, শরদ পাওয়ার এখন প্রায় কার্যত মানে নিজের ডিফাঙ্ক্ট হয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির তরফে বলা হচ্ছে 40 জন এমএলএ বিজেপিতে চলে যাবে। কংগ্রেস বলছে আমাদের দরজা এবং জানলা সবই খোলা আছে, যারা আসতে চায় চলে আসতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে এই আলোচনাগুলো যুক্তিযুক্ত? একটা এফার্ট চলবে। বিজেপি তো সবসময় ঘুষ দিয়ে লোক নিয়ে নেয়, এই অমিত শাহের পলিটিক্সে তাই। আম আদমি পার্টির 5টা রাজ্যসভার সদস্যকে নিয়ে নিল। সুতরাং এইসব আছে, কিন্তু এরা ভারতবর্ষের রাজনীতি নির্ধারণ করে না। যারা পার্টি ধরে রাখে তারাই নির্ধারণ করে। এবং আমার মনে হয় না যে তৃণমূল কংগ্রেস থেকে লার্জ স্কেল ডিফেকশন হবে। হচ্ছে তলাস্তরে ইরোশন হচ্ছে, কিন্তু তৃণমূল থেকে যাবে একটা। মানে সামান্য হলেও তৃণমূল থাকবে। সামান্যটা তোমার শব্দ না, আপনি বললেন না তৃণমূল একটা থেকে যাবে। হ্যাঁ, তা আমি কি সামান্য বললাম? হ্যাঁ, না, কিন্তু বিজেপি নেবে কেন? এখন বিজেপির তো প্রয়োজন নেই, 200-র বেশি সিট নিয়ে ক্ষমতায় রয়েছে। সেটা তো তৃণমূল কংগ্রেসও পেয়েছিল, 213টা পেয়েছিল, তারপরেও কংগ্রেসের থেকে লোক নিয়েছে। হ্যাঁ, ওই রকমই চলবে।
তারপর দেখো মানুষের মতামত কোথায় যায়। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। এই পডকাস্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।